আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির অর্থ এবং আর্থিক নীতি এই অধ্যায়ের 12তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের 11টি লেকচার শেষ করেছি। তোমরা অবশ্যই বই সাহায্য নিয়ে এই পড়াগুলো শেষ করবে আমি আশা রাখি। তবে তোমাদের কাছে একটা কথা আমি তুলে ধরি। তোমরা হয়তো অনেকেই ভিডিওগুলো সামনে দিয়ে একটু দেখো বা টেনে দেখো। তোমাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে অতি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো দেয়া থাকে ঠিক আলোচনার উপরেই। যদি তুমি প্রত্যেকটা লেকচার এই শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার যেই আহ, অবস্থাটা হবে সেটা হচ্ছে তুমি এই আলোচনা থেকে যে যে প্রশ্নগুলো শুনছো সাথে সাথে সেগুলো আনসার দিতে পারবে। আর এতে করে তোমার আর নতুন করে পড়ার কোনো প্রয়োজন হবে না, আমি এটা বিশ্বাস রাখি। তোমরা অবশ্যই লেকচারের শেষে ছোট প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবা তোমার এই মানে একই সাথে আলোচনাটার সাথে সাথে তুমি পড়াগুলো কমপ্লিট করতে পারবে। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আমরা গত ক্লাসে আর্থিক নীতি নিয়ে আলোচনা করেছিলাম। এই আর্থিক নীতির আজকে সর্বশেষ ক্লাস, ঠিক আছে? যাই হোক, দেখো, বেকারত্ব দূরীকরণে আর্থিক নীতির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তারপর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির সীমাবদ্ধতা বিশ্লেষণ করতে পারবে। এই প্রশ্নগুলো দিয়েই আজকে আমরা এই অধ্যায়ের আলোচনা শেষ করব। আগামী যে আলোচনা আসবে নিয়োগ নিয়ে, তারপরে নিয়োগের পর আরেকটি অধ্যায় হলে আমাদের এই টোটাল সিলেবাসটি আমাদের শেষ হয়ে যাবে। যাই হোক, হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা একটা অবস্থানে চলে আসলাম। যাই হোক, খেয়াল করো, এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা বা কার্যকারিতা বা সফলতা বলা হয়। এখন একটু কথা বলে আসি। যখনই কোনো একটা দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, সরকার এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য তখন কি করে সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করে থাকেন। সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করা হলে কি হয়? দেশে ঋণের প্রবাহ কমে যায়, অর্থের যোগান হ্রাস পায়। ঠিক আছে? তাহলে এই যে অর্থের যোগান এবং ঋণের প্রবাহ কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের প্রক্রিয়া হলো সংকোচনমূলক আর্থিক নীতি। এখন এই কথাটাকে আমরা সামনে নিয়ে যাব। লক্ষ্য করে একটা চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যাটা দেব। এই যে ব্যাখ্যাটা আইএস এলএম রেখার সাহায্যে ব্যাখ্যা দেব। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে আইএস এবং এলএম রেখা নিয়ে। আমি এখানে বিস্তারিত বলবো না, এটা তোমাদের দ্বিতীয় বর্ষে কিন্তু এটা আইএস এবং এলএম নিয়ে আলোচনা আছে, একটা অধ্যায়ে আছে। তারপর কিছু কথা বলে যাই। এখানে লক্ষ্য করো, আইএস, এই যে এখানে এটা কিন্তু পূর্ণরূপ নাই। এখানে আইএস দিয়ে বোঝাচ্ছে আই দি ইনভেস্টমেন্ট অ্যাজ দ্য সেভিং। অর্থাৎ আইএসটা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার পাশাপাশি সুদের হারের সাথে খেয়াল করবা, প্রত্যেকটা বিন্দুতে সুদের হারের সাথে জাতীয় আয়ের বিপরীত সম্পর্ক প্রকাশ পায়। এই রেখাটা হচ্ছে আইএস রেখা। এই আইএস রেখাটা দ্রব্য বা উৎপন্ন বাজারের ভারসাম্য নির্দেশ করে আইএস রেখার প্রত্যেকটা বিন্দুতে। আর এবার আসো এলএম রেখা। এল অর্থের চাহিদা আর এম হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ যে রেখার প্রতিটি বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতার পাশাপাশি সুদের হারের সাথে জাতীয় আয়ের ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায়, এই রেখাটাকে বলা হয় এলএম রেখা। আর এলএম রেখাকে দ্বারা বোঝায় কি? অর্থ বাজারের ভারসাম্য। এখন খেয়াল করো তো, এই আইএস এবং এলএম রেখার সাহায্যে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। যখনই আইএস এবং এলএম রেখা পরস্পরকে ছেদ করবে, তখনই কিন্তু সামগ্রিক ভারসাম্য অর্জিত হবে। আর এই সামগ্রিক ভারসাম্য অর্জনের মাধ্যমে কিন্তু আসলে আমাদের ব্যাখ্যাটা দেব। এখন লক্ষ্য করো চিত্রে, ওএক্স অক্ষ হচ্ছে জাতীয়
আয় ও ওয়াই অক্ষ হচ্ছে সুদের হার নির্দেশিত। আইএস এবং এলএম রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায় এখানে কি হয়, সামগ্রিক ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য সুদের হার হয় দেখো আই নট এবং জাতীয় আয় হয় ও ওয়াই নট। এখানেই খেয়াল করো, ধরে নিচ্ছি বা মনে করি এই ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় দেশটিতে মুদ্রাস্ফীতি বিরাজমান রয়েছে। এখন এই দেশটি মুদ্রাস্ফীতি রোধের জন্য বা নিয়ন্ত্রণের জন্য সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করায়। আবার বলছি, এই অবস্থায় কি আছে, মুদ্রাস্ফীতি বিরাজমান আছে। আর এই মুদ্রাস্ফীতিটাকে রোধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করায়। যখনই সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করবে এলএম রেখাটা বাম দিকে শিফট হবে, আর যখন সম্প্রসারণমূলক হবে এলএম রেখা ডান দিকে শিফট হবে। যেহেতু এখানে সংকোচনমূলক তাহলে বাম দিকে শিফট হয়ে আসবে। দেখো এলএম রেখাটি বাম দিকে স্থানান্তর হয়ে এলএম 1 হয়, যা আইএস রেখাকে এফ বিন্দুতে সেট করা। এখানে কি হয়, নতুন ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য সুদের হার হয় আই 1 এবং জাতীয় আয় কমে হয় ও ওয়াই 1। লক্ষ্য করো, এই জাতীয় আয় কমার মাধ্যমে কি হবে, মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে কি করা সম্ভব, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম ব্যাখ্যাটা। এবার আমি দ্বিতীয় ব্যাখ্যায় যাচ্ছি। বেকারত্ব নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা। এখানে আরেকটু বলি কথা, বেকারত্ব নিয়ন্ত্রণে অথবা এই কথাটা হতে পারে যে মন্দা অবস্থা দূরীকরণে। ঠিক আছে, তাহলে আমরা একটু বলে নিচ্ছি, যখনই কোনো একটি দেশে বেকারত্ব বা মন্দা অবস্থা বিরাজ করে, আর এই বেকারত্ব বা মন্দা অবস্থা দূরীকরণে সরকার সম্প্রসারণমূলক আর্থিক নীতি কি করেন, প্রয়োগ করে থাকেন। আর এই সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে কি হয়, উৎপাদন, নিয়োগ এগুলো কি হয়, বাড়ে। অর্থাৎ সোজা কথা, বিনিয়োগ বাড়ার মাধ্যমে উৎপাদন এবং কি হবে, যে নিয়োগের পরিমাণও বাড়বে। ঠিক আছে, দেখো এখানে যে দেশে বেকারত্ব বা মন্দা দেখা দিলে সরকার সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করে বেকারত্ব বা মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। অর্থের যোগান এবং ঋণের পরিমাণ বাড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের প্রক্রিয়াই হল সম্প্রসারণমূলক আর্থিক নীতি। আগেরটার উল্টো কিন্তু। এই সম্প্রসারণমূলক আর্থিক নীতির ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব বা মন্দা অবস্থা কি করা সম্ভব, দূর করা সম্ভব। এখন এটাও আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যায় যাচ্ছি। দেখো আইএস এবং এলএম রেখার মাধ্যমে, এখানে আর বলি না এগুলা। দেখো চিত্রে ওএক্স অক্ষে জাতীয় আয় ও ওয়াই অক্ষে হচ্ছে সুদের হার নির্দেশিত। আইএস এবং এলএম দেখো এখানে রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায়। এখানে কি হয়, সামগ্রিক ভারসাম্য অর্জিত হয়। এই অবস্থায় সুদের হার ছিল কত, আই 1 এবং জাতীয় আয় হলো ও ওয়াই নট। এখানেও আমি কথার সেম ভাবে শুরু করলাম। দেখো যে মনে করি ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় দেশটিতে মন্দা বা বেকারত্ব বিরাজমান রয়েছে। এখন সরকার এই মন্দা বা বেকারত্ব দূরীকরণের জন্য সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করায়। আমি একটু আগে বলছিলাম সম্প্রসারণমূলক হলে, আর্থিক নীতি হলে কি হবে, এলএম রেখাটি ডান দিকে শিফট হবে। তো দেখো এখন সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করায় এলএম রেখাটি ডান দিকে স্থানান্তর হয়ে এলএম 1 হয়, যা আইএস রেখাকে এফ বিন্দুতে ছেদ করায় নতুন ভারসাম্য হয় আই 1 এবং জাতীয় আয় বেড়ে হয় ও ওয়াই 1। তার মানে হচ্ছে কি, জাতীয় আয় বাড়ার মাধ্যমে অর্থনৈতিক মন্দা বা বেকারত্ব দূর করা সম্ভব। ঠিক আছে, এই ছিল আমাদের দ্বিতীয় আলোচনাটা। আমি আশা করি দুইটা আলোচনাই অত্যন্ত সহজ আলোচনা ছিল। তোমাদের পক্ষে এগুলো অবশ্যই বোঝা এবং লেখা সম্ভব হবে। এবার আমি সর্বশেষ আলোচনায় চলে যাচ্ছি।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করব। লক্ষ্য করো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব রোধ, তারপরে মূল্যস্তরের স্থিতিশীলতা অর্জন, পণ্য নিয়োগ অর্জন, আয় বন্টনে যে বৈষম্য রোধেই আর্থিক নীতি কি করে ভূমিকা আর্থিক নীতির ভূমিকা থাকলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতি কার্যকর করতে বেশ কিছু সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে যদি আমি যাই, ১ নম্বরে আমরা যদি বলি অসংগঠিত ও অনুন্নত মুদ্রা বাজার। আর্থিক নীতির প্রয়োগ এবং বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি সুসংগঠিত এবং উন্নত মুদ্রা বাজার। কিন্তু বাংলাদেশের মতো বেশিরভাগ উন্নয়নশীল দেশে এই তোমার মুদ্রা বাজার অনুন্নত এবং অসংগঠিত হওয়ায় দেশে কি করা যায় না, আর্থিক নীতিটা সফলভাবে কার্যকর করা সম্ভব হয় না। কারণ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে আর্থিক নীতির যে বিভিন্ন হাতিয়ার সুষ্ঠু এবং কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব না। ঠিক আছে। তাছাড়া অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় লক্ষ্য করা যায় কোনো ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার যেদিকে কাজ করছে, অপরদিকে হাতিয়ার হয়তো তার বিপরীত দিকে কাজ করছে। অর্থাৎ যে সঠিক কাজটা সঠিকভাবে হচ্ছে না। ২ নম্বরে যদি আমরা যাই, জনগণের হাতে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা। দেখো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জনগণের নগদ আকারে হাতে ধরে রাখার যে অর্থ ধরে রাখার যে প্রবণতাটা অনেক বেশি। কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু ভিন্ন চিত্র, যে তারা যে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তাদের যাবতীয় লেনদেনগুলো সম্পাদন করে, হাতে টাকা ধরে রাখে না। কিন্তু আমাদের দেশে এটা উল্টো। তাই কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক আর্থিক নীতি দেশের অর্থের যোগানের উপর তেমন কি করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। এবার ৩য় নাম্বার যদি দেখো, সমন্বয়ের অভাব। যে উন্নয়নশীল দেশগুলো যে আর্থিক লেনদেনের বিভিন্ন উপায় সংগঠিত হয়, যে উন্নয়নশীল দেশগুলোতে কি করে আর্থিক লেনদেন বিভিন্ন উপায়ে কি হয়, সংগঠিত হয়। যথা প্রাতিষ্ঠানিক লেনদেন আর অপ্রাতিষ্ঠানিক লেনদেন। অপ্রাতিষ্ঠানিক লেনদেন হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ইত্যাদির মাধ্যমে যে লেনদেনটা। অর্থাৎ এই আর্থিক লেনদেনের একটি বড় অংশই অপ্রাতিষ্ঠানিক। আর এই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক নীতি কার্যকর করা আসলে কষ্টকর। ৪র্থ নাম্বারে যদি যাই, আর্থিক সংযমের অভাব। উন্নয়নশীল দেশগুলোতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে আর্থিক সংযম প্রয়োজন, কিন্তু তা সরকারের অতিরিক্ত ব্যয় এবং বিভিন্ন সরকারি সংস্থার ঋণ গ্রহণের ফলে তা কি হয় না, কার্যকর হয় না। অর্থাৎ সেটার আশাটা আসলে কমে যায়। স্বাধীনতার পর আর্থিক নীতির কার্যকারিতার ব্যাপারে বাংলাদেশের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার যে এই যে অভিজ্ঞতা থেকে আসলে আমরা এই উপলব্ধিটা ব্যাখ্যা করতে পারি। ৫ নম্বরে যদি আমরা যাই, মুক্ত বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ। আর্থিক নীতি মূলত মূল্য প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কথা, যেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু বাংলাদেশের মতো বেশিরভাগ উন্নয়নশীল দেশে পরিকল্পনার অভাব বাজার ব্যবস্থার কার্যক্রমকে কি করে, ব্যাহত করে। তাহলে ফলে মুক্তবাজার অর্থনীতি এসব দেশে ততটা কার্যকর হয় না। তারপর সর্বশেষ যদি যাই, দেখো আর্থিকায়নের অভাব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এখনও অর্থনীতির এক উল্লেখযোগ্য অংশ আর্থিকায়নের আওতায় আসে নাই। এই যে তুমি লক্ষ্য করো, বাংলাদেশের গ্রামীণ খাতের একটা বৃহৎ অংশ এখনো ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা কিন্তু সম্ভব হয় নাই। ঠিক আছে। এটা কিন্তু আসলে যে আমাদের এই যে আর্থিক নীতির যে বাস্তবায়নের ক্ষেত্রে একটা কিন্তু বাধা হিসেবে কাজ করে। ঠিক আছে। দেশের অনেক অঞ্চলে, বিশেষত গ্রামীণ অঞ্চলে ব্যাংক ব্যবস্থার সুযোগ সুবিধার সম্প্রসারণ করা সম্ভব হয়নি। এ অবস্থাও আর্থিক নীতি কার্যকরভাবে প্রয়োগের পথে অন্যতম
বাধা হিসেবে কাজ করে। তারপরে আমরা যদি একটু কথা বলি, দেখো যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক নীতির প্রয়োগ এবং বাস্তবায়নে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও আর্থিক নীতি একেবারেই অকার্যকর তা বলা যায় না। ঠিক আছে, এসব দেশে আর্থিক নীতির কার্যকরটা আসলে যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, অর্থাৎ সীমিত আকারে কার্যকর হচ্ছে। যাই হোক, আজকের আলোচনা কিন্তু আমাদের এ পর্যন্তই ছিল। ঠিক আছে, আজকে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকের এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পেতে পারি, আর্থিক নীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ধরনের আর্থিক নীতি প্রয়োগ করা হয়? আমি আশা করি এগুলোর আনসার তোমরা এখনই দিতে পারবে। বেকারত্ব নিয়ন্ত্রণে কোন ধরনের আর্থিক নীতি প্রয়োগ করা হয়? এখানে প্রশ্নবোধক চিহ্নটা আসে নাই। ঠিক আছে, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা আলোচনা করো। বেকারত্ব দূরীকরণে আর্থিক নীতির ভূমিকা আলোচনা করো। যে প্রশ্নগুলো আসলে আলোচনা করছি আমরা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির সীমাবদ্ধতাগুলো কি? এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা যদি ভিডিওটি ভালোভাবে দেখে থাকো, সবটারই আনসার তোমাদের এখানে আছে। তারপরেও বইয়ের সাহায্য নিয়ে তোমরা অবশ্যই পড়াটি সম্পূর্ণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।